আসসালামু আলাইকুম। ফ্রাইডে টিউটরসে স্বাগতম আপনাদেরকে। এখন কথা বলবো যে আমাদের আসন্ন সিনিয়র অফিসার পরীক্ষার 7 দিন আগের স্ট্র্যাটেজি নিয়ে, যে কৌশলটা আমি ফলো করছি এবং আমার পরিচয় নামটা একটু হাইড করতেছি, কারণ আমাদের একটা সার্ভিস রুল আছে যেটার কারণে আমি এক্সপোজ করতেছি না আমার নামটা, কিন্তু আমি কি করতেছি সেটা দেওয়াই আছে। তো এখন কথা বলবো শেষ 7 দিনের প্রস্তুতি নিয়ে। ভিডিওটা তাদের জন্য করা যারা নিয়মিত পড়াশোনা করে আসছে। এখন এখানে একটা তেতো সত্য কথা বলি যে যারা নিয়মিত পড়ালেখা করেনি তারা এই 6-7 দিন পড়ালেখা করে আসলে কিছু করতে পারবে কিনা সন্দেহ আছে, অনেকটা ইম্পসিবলের দিকে, যদি না আপনার বেসিক অনেক স্ট্রং থাকে। এখন বেসিক বলতে কি বোঝাচ্ছি, যে আপনি ছোটবেলা হতেই বাংলা, ইংলিশ, গণিত এগুলো অনেক ভালো। এখন আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করতেছি, কারণ এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আল্লাহর রহমতে আমি প্রতিটা পরীক্ষায় আল্লাহর মতো উত্তীর্ণ হয়েছি, অর্থাৎ ব্যাংক পরীক্ষায়। হাতে গোনা 2-1টায় ফেল করছি কিনা আমি মনে নেই, সেটা হোক প্রিলি অথবা লিখিত, যেটাই হোক না কেন আল্লাহর রহমতে কোনো ব্যাংক পরীক্ষায় সম্ভবত ফেল করিনি। তাই আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করতেছি, যদি কিনা কারো উপকার হয়। এখন যারা অনেক দিন ধরে পড়ালেখা করে আসছেন তাদের পড়ার টেবিলে হয়তো বা বইয়ের একটা স্তূপ জমে গেছে। এখন এই 7 দিন আগে অনেকেই কনফিউশনে পড়ে যান যে কোনটা পড়বেন বা কোনটা পড়বেন না। হয়তো অনেকে বাংলা গ্রামার পড়ছেন এক বই থেকে, লিটারেচার পড়ছেন এক বই থেকে। হ্যাঁ, আমিও এটা করছি। ম্যাথ একটা টপিকস করছি এক বই থেকে, অন্য আরেকটা টপিকস দেখা গেল যে অন্য বই থেকে করছি। তো এরকমভাবে আবার বর্তমানে অ্যানালিটিক্যাল আসবে পরীক্ষাতে, সেটা হয়তো বা পিলিতে অনেকটা বিসিএসের মেন্টাল অ্যাবিলিটির মতো, আবার কম্পিউটারও আছে। তো এতগুলো সাবজেক্ট আপনি 7 দিনে কীভাবে কাভার করবেন? তো এটার জন্য আপনাকে প্রথমে একটা পড়ার রুটিন তৈরি করতে হবে, এবং রুটিনটা এমনভাবে করবেন যেন আপনি এই সপ্তাহে 7 দিনের বা এক সপ্তাহের সম্পূর্ণ টাইমটাকে, সম্পূর্ণ টাইম বললে ভুল হবে, আপনার ঘুম, খাওয়া দাওয়া বা আপনি যদি টিউশনি করে চলেন সেটা বাদ দিয়ে বাকি সম্পূর্ণ টাইমটা যেন ইউটিলাইজ করতে পারেন। এবং চেষ্টা করবেন যে টপিকসগুলো বা যে সাবজেক্টটা পড়বেন বা সাবজেক্টগুলো আপনি রিভিশন দেবেন এই পরীক্ষার আগে, প্রত্যেকটা সাবজেক্ট জন্য প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা 1 ঘন্টা করে পড়বেন। এতে কি হবে যে আপনি ওই সাবজেক্টগুলোর সাথে আবার বা টপিক্সের সাথে আবার নতুনভাবে পরিচিত হয়ে যাবেন। তো পরীক্ষায় যখন ওই টপিক্স বা ওই সাবজেক্ট থেকে কোশ্চেন আসবে তখন ওইটা আপনার ভুল করার চান্স অনেকটা কমে যাবে। এখন আপনি সিলেক্ট করলেন যে এই টপিক্স বা এই সাবজেক্টগুলো পড়বেন। এখন তখন আবার একটা কোশ্চেন অ্যারেইজ হয় যে আপনি রিভিশন দিবেন নাকি নতুন করে কোনো কিছু পড়বেন। তো আমি আমার স্ট্র্যাটেজিটা বলতেছি যে আমি নতুন করে পড়ছি শুধু যে রিসেন্ট টপিকসগুলো থাকে, রিসেন্ট অনেকটা জিকের মধ্যে, এটা যে রিসেন্ট মনে করেন যে বিগত 1 মাস কোনো কিছু চলতেছে। হ্যাঁ, যদিও পরীক্ষার ডেট যেদিন দিছে তারপরের কোনো কিছু আমি পড়তাম না, পরীক্ষার ডেট দেওয়ার আগের হয়তো বা 1-2-3 মাসের, লাস্ট 1-2-3 মাসের কারেন্ট রোলটা ডাউনলোড করতাম, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি কিনা থাকতো সেইখান থেকে ওগুলো বোঝা যেত যে কোনগুলো ইম্পর্টেন্ট। হয়তো বা দেখা গেল বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনো কিছু একটা উদ্বোধন করছে, কিংবা কোনো একটা ইনসিডেন্ট, ওয়ার্ল্ড ইনসিডেন্ট যেটার কারণে বাংলাদেশের ইকোনমিতে ইম্প্যাক্ট অথবা ওয়ার্ল্ডের ইকোনমিতে ইম্প্যাক্ট পড়ছে, এরকম রিলেটেড যত টপিক ছিল সেগুলো থেকে আমি সেই সম্পর্কে জ্ঞান নিতাম, অর্থাৎ সেই সম্পর্কে একটু পড়াশোনা করতাম। তো আমার ফোকাসটা মেইনলি থাকতো রিভিশনের দিকে।
এখন আমি কি রিভিশন দিতাম? আমি সাধারণত দিতাম বাংলা ব্যাকরণ এবং সাহিত্য, ইংলিশ এবং ম্যাথ, এই তিনটা। আপনি যখন ব্যাংক এক্সাম দিবেন, আপনি ওই পরীক্ষায় কতটা ভালো করবেন, বিশেষ করে প্রিলিমিনারিতে কতটা ভালো করবেন সেটা ডিপেন্ড করে এই তিনটা সাবজেক্টের উপরে। এবং বাংলা, ইংলিশ, ম্যাথ, এটা ছাড়া হয়তো বা অন্য কোনো পরীক্ষাও টিকা যায় না, আমার এক্সপিরিয়েন্স যতটা বলে। তো আমি এই তিনটা সাবজেক্টে রিভিশন দিতাম। এখন এই সাবজেক্টগুলো কীভাবে রিভিশন দিতাম বা কোন বই থেকে পড়তাম? এখন আমি বাংলা ব্যাকরণ অংশের জন্য নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে ওইটাই ফলো করতাম, এবং সাথে একটা সহায়ক বই। এখন সহায়ক বই বলতে কোনটা বোঝাচ্ছি? কেউ হয়তো বা অগ্রদূত পড়েন, কেউ হয়তো বা MP3 পড়েন, বা আরও কোনো কোম্পানির বই থাকতে পারে, সেগুলো পড়েন। কিন্তু আমি কারোর নাম মেনশন সাজেস্ট করতেছি না বা লিখিনি, কারণ হচ্ছিল আমি ওই বইয়ের অ্যাডভার্টাইজ করতেছি না। সাধারণত আমি পড়তাম বাংলার সহায়ক বই হিসেবে অগ্রদূতটা পড়তাম। আমার কাছে মনে হতো যে অগ্রদূতটা পড়লে একাধারে আপনার প্রিলিও হয়ে যায়, আবার রিটেন অনেক কিছু কাভার হয়ে যায়। বিশেষ করে বিসিএস রিটেন যদি দিতে চান আপনি, তা অগ্রদূত পড়লে আমার মনে হয় অনেকাংশে হয়ে যায়, বাংলার লিখিত এটা দিয়ে হয়ে যায়। এখন ইংলিশটা আমি গ্রামার অংশের জন্য টোফেলটা করতাম, ক্লিফসের টোফেল। এবং মনে হয় এখনো পর্যন্ত এরকম পরীক্ষায় এমন কোনো কোশ্চেন পাইনি যেটা কিনা টোফেলের মধ্যে ছিল না, বিশেষ করে গ্রামার অংশ। এখন সাপ্লিমেন্টারি বুক হিসেবে কি থাকতে পারে? আপনারা হয়তো বা অনেকে মাস্টার্স ফলো করেন এবং কম্পিটিটিভ এক্সাম আছে আরও, এবং ভোকাবুলারির জন্য অন্য কোনো বই পড়তে পারেন। তবে সাধারণত পরীক্ষার আগের 7 দিনে ভোকাবুলারি একটু কম দেখতাম, ভোকাবুলারি পড়তামই না। যদিও বাকি সময় এই পরীক্ষা চলে আসার 7 দিন আগে বা অন্যান্য সময় ভোকাবুলারিতে নিয়মিত প্রতিদিন আধা ঘন্টা 40 মিনিট করে পড়তাম। আর ম্যাথের জন্য আমি ফলো করতাম আগারল। আপনারা হয়তো অন্য বই ফলো করেন, যেমন বাংলাদেশে আরও অনেক বই আছে, যেমন বেসিক ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, MP3 ম্যাথ আছে, আরও হয়তো বা অনেক ম্যাথ আছে, ম্যাথ বই আছে যেগুলো আমি জানি না, কিন্তু আমি ম্যাক্সিমাম টাইমে আগারলটা ফলো করতাম। এখন এই যে ম্যাথ বই বা এতগুলো সহায়ক বই বললাম, এই বইগুলো কিন্তু অনেক মোটা। এখন আপনার হাতে যেহেতু 7 দিন সময় আছে, এই 7 দিন সময় কিন্তু আপনি যেভাবে চেষ্টা করেন না কেন, এই এত মোটা বই কিন্তু শেষ করা সম্ভব না। তো এইটার জন্য আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতাম সেটা আমি বাংলা দিয়ে শুরু করি। মনে করেন বাংলা আমি অগ্রদূতটা ফলো করতাম। তা অগ্রদূতের আপনার বইগুলোর বই শুরু হওয়ার কবিদের কর্মপরিচিতি, একজন কবি কী কী লেখছে বা ওই সম্পর্কিত বিশেষ লিখিত পরীক্ষায় কী কী আসছে, এরকম একটা অংশ আছে। এই অংশগুলোর আগে 90 থেকে 110 মতো পেজ ছিল, যেটা ছিল ওভারঅল বাংলা সাহিত্যকে কাভার করত। এই কয়টা পেজই পড়তাম আমি, এর বাইরে আমি কোনো ইসে যাইতাম না। যদিও যাইতাম, দেখা গেছে রবীন্দ্রনাথ, কাজী নজরুল এরকম যে পিএসসি যে 11 জন সাহিত্যিক ছিল, এই 11 জনেরটা একটু পড়তাম অনুগুরুত্ব, কারণ এইগুলার অনেক ডিপ থেকে কোশ্চেন আসে। যদি আপনি রিটেনের জন্য প্রিপারেশন না নেন, দেখা যায় যে রিটেনের জন্য যে কোশ্চেনগুলো পড়া উচিত সেগুলো যদি আপনি না পড়ে আসেন, দেখা গেলো যে অনেক কিছু বাদ পড়ে যায় এবং ওই ভিতর থেকে কোশ্চেন আসলে আপনি পারবেন না। এবং ব্যাংকের পিইলিগুলোতে সাধারণত বাংলা কোশ্চেনটা একটু হার্ড হয়, সেটা হোক ব্যাকরণ অংশ বা সাহিত্য অংশ, যেটাই বলেন একটু মনে হইতো যে হার্ড হয়। এখন আসি ইংলিশ সাপ্লিমেন্টারি বুকের ব্যাপারে। এখন ইংলিশের সাপ্লিমেন্টারি বুক তো এত মোটা যে ওটাতে যদি কেউ বাড়ি মারা হয় তাহলে সে অজ্ঞান হয়ে যাবে। এখন অত মোটা বই তো আপনি পড়তে পারবেন না, তাহলে আপনি কোনটুক পড়বেন? আমি সাধারণত পড়তাম, মনে করেন যে মুখস্থ করতে হয় যে অংশগুলো, মনে করেন যে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, এটা জাস্ট আমার পড়াই থাকতো, আমি জাস্ট একবার দেখতাম, একবার চোখ বোলায় গেলে ওইটা হয়ে যেত, আবার আত্মস্থ হয়ে যেত, পরীক্ষা আসলে পেয়ে যেতাম। তারপরে ছিল কি গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই টাইপের। তারপরে অ্যানালজির অংশটা একটু দেখতাম যে কী আসছে, এই টাইপের মুখস্থ করতে হয়। গ্রামেটিক্যাল বাদ দিয়ে যেসব অংশগুলো থাকে, যেগুলো মুখস্থ ছাড়া কোনো অপশন নেই। আবার থাকতে পারে যেমন করেন এক কথায় প্রকাশ,
এটা ইংলিশেও যেটা আছে ওই পার্টটা, এই যে এগুলো টপিকসগুলো, এগুলো সাধারণত আমি দেখতাম। এখন আসি ম্যাথের ক্ষেত্রে আগারওয়াল বইটায় তো এক চ্যাপ্টারে আপনার 300-500 করে ম্যাথ আছে। এখন কি আমি সব ম্যাথ করতাম? না, আমি সব ম্যাথ করতাম না। আগারওয়ালের বই বা অন্য কোনো বইও আছে সম্ভবত, যে আপনি নমুনা ম্যাথ দেওয়া থাকে, যে আপনার ওই চ্যাপ্টারের ভিতরে এই টাইপের ম্যাথগুলোই আছে। ওই টাইপের ম্যাথগুলো নিয়ে ওই চ্যাপ্টারের শুরুতেই কিছু ম্যাথ থাকে, হয়তো বা 40টা 30টা 20টা এরকম করে ম্যাথ থাকে। ওই ম্যাথগুলো করতাম। তা দেখা গেছে যে ওই টাইপ ম্যাথ করে গেলে ওই টাইপের ম্যাথগুলো আপনার যেরকমভাবে আসতো আল্লাহর মধ্যে পারতাম। তো এটাই ছিল আমার স্ট্র্যাটেজি। তো এইভাবে যদি আপনি পড়ালেখা করেন বা আপনার আগে যদি পড়া থাকে এবং নেক্সট 7 দিন যদি আপনি এভাবে কাজে লাগান, যতদূর জানি 15 তারিখে এক্সাম ডেট দিচ্ছে, সিনিয়র অফিসার এক্সাম ডেট। তো আপনি এই 7 দিন যদি এভাবে ইউটিলাইজ করতে পারেন, আশা করি আপনার ফোনেও আসবে, কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ বিন সিলেক্টেড ... হ্যাপি স্টাডি।